নমস্কার, আজ আমি পাঠ করছি গল্প ভালোবাসবো যে তোমাকে। এই গল্পের প্রথম পর্ব পাঠ করে শোনাচ্ছি। কলমে আছেন সারা মেহক। বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে মৌ। গাল দুটো অসম্ভব আকারে ব্যথা করছে, সাথে জ্বলছে খুব। আবার বাহু দুটো ব্যথায় নড়াতে পারছে না। নিজের পছন্দের মানুষের এমন নিষ্ঠুর ব্যবহার যে কোনো মতেই মানতে পারছে না মৌ। কি দোষ ছিল তার? সে কি বলেছিল যে বিয়ে করো? না, বলেনি। কিন্তু সমাজের মানুষের মুখটা বন্ধ করার জন্য এমনটা করতেই হলো। সবকিছুই যদি স্বাভাবিক হতো, আয়ান ভাইয়ার আমার বিয়েটা যদি না হতো তাহলে কতই না ভালো হতো। অন্ততপক্ষে আমি আয়ান ভাইয়ার কাছে ঘৃণার পাত্র হতাম না। আমি দূর থেকেই আয়ান ভাইয়াকে সারা জীবন পছন্দ করে যেতাম। এ বলেই আবারও কান্না করলো মৌ। আয়ান ঘুমোচ্ছিল। মৌয়ের কান্নার আওয়াজে তার ঘুমটা ভেঙে যায়। সে একটা ধমক দিয়ে বলে, উফ, আমার ঘুমটাই ভেঙে দিলি তুই। আমার লাইফটা তো অশান্তিতে ভরে দিয়েছিস আবার। যে একটু শান্তিতে ঘুমোতে দিবি তাও না। আমি যদি এরপর আর কান্নার শব্দ শুনেছি তাহলে তুই যে এখন খাটের পাশে পড়ে আছিস সেটুকুও থাকতে দিব না। এক ধাক্কা মেরে বারান্দায় দিয়ে আসবো। সারা রাত থাকিস ওইখানে। আয়ানের একথা শুনে মৌ একদম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও কান্না করতে থাকে, কিন্তু আয়ান যাতে এই কান্নার শব্দ না শোনে তাই বালিশ মুখ গুজে কান্নায় করছে সে। আজ অনেক কান্না করেছে সে। হয়তো কোনোদিনও এমন কান্না করেনি সে। হয়তো এখন থেকে রোজ রোজ এমন কান্না করতে হবে তাকে। মৌ আর আয়ানের পরিচয়টা দিয়ে নি। মৌ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠবে। দেখতে মাশাআল্লাহ সুন্দরী বেশ, একটু চঞ্চল প্রকৃতির সে। তার একটা বড় ভাই আছে, নাম মাহাতো। মৌ আয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু ভালোবাসে নাকি জানা নেই তার। আয়ান জব করে, নিজের বাবার বিজনেস আছে, তাও তার ইচ্ছে যে নিজ বিজনেস দাঁড় করাবে। এজন্য ফার্স্টে জব করে কিছু টাকা জমাচ্ছে সে। আয়ানের ভালোবাসার মানুষ আছে, মেয়েটির নাম মনা। প্রায় 1 বছর রিলেশন তাদের। আয়ানের ফ্যামিলি এ ব্যাপারে জানে, এজন্যই আয়ান মৌকে বিয়ে করতে চায়নি, কিন্তু পরিস্থিতির কবলে পড়ে বিয়েটা করতেই হয় তাকে। আয়ানের ছোট বোন আছে, তার নাম অহনা। মৌ আর অহনা বেস্ট ফ্রেন্ড। তাদের ক্লাস 9 থেকে ফ্রেন্ডশিপ। আবার আয়ান আর মাহাতো একই অফিসে জব করে বলে তাদের দুজনের মধ্যেই খুব ভালো ফ্রেন্ডশিপ। মৌ প্রথম থেকেই আয়ানকে খুব লাইক করে, কিন্তু কখনো বলেনি। আর আয়ানও বুঝতে পারেনি। এক খারাপ পরিস্থিতিতে তাদের দুজনের বিয়ে হয়। আয়ান যেহেতু মনকে ভালোবাসে, তাই সে এই বিয়েটা মন থেকে মানেনি, কিন্তু মৌ তো এই বিয়েটা মানে, কারণ সে আয়ানকে খুব পছন্দ করে। কিছুক্ষণ আগে মৌকে আয়ানের রুম দিয়ে চলে যায় অহনা। কিছুক্ষণ পর আয়ান রুমে আসে। মৌ কিছু বলতে যাবে, তার আগে কষে এক থাপ্পড় দেয় আয়ান। মৌ তো হতভাগ। সে ভাবতেই পারেনি আয়ান ভাইয়া এমন করবে। আয়ান প্রচন্ড রেগে আছে। সে বলল, এমন কেন করলি রে মৌ? নিষেধ করতে পারলি না বিয়ে করতে? তুই জানিস আমি মনাকে ভালোবাসি, তারপরও এমন করলি তুই? হ্যাঁ, সবাইকে বলা হয়েছিল আমরা বিয়ে করেছি, কিন্তু তাই বলে সত্যি বিয়ে করতে হবে? মৌ হালকা কাঁদতে কাঁদতে বলল, আয়ান ভাইয়া, আমার সত্যি কিছু করার ছিল না। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না। আমি মনার সাথে এখন দেখা করতে যাচ্ছি। ও এই বিয়ের খবরটা জানে না। আর আমি জানাতেও চাচ্ছি না, কারণ ও খুব কষ্ট পাবে। এ কথা শুনে মৌ ভয়ে ভয়ে কলিজা শুকিয়ে এলো। কারণ বাসার কেউ এ কথা জানলে খুব খারাপ হবে। আর আয়ানের আব্বুর কানে কথা গেলে যে তিনি আয়ানের কি করবেন তা ভাবতেই মৌয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রচন্ড পরিমাণে রাগী মানুষ তিনি, কিন্তু মনটা অনেক ভালো। মৌ গিয়ে তৎক্ষণাৎ আয়ানের হাত ধরে ফেলে আর বলে যে, আয়ান ভাইয়া, আপনি প্লিজ এখন যাবেন না। বেশ রাত হয়ে গেছে। আর আঙ্কেল জানতে পারলে। কথা শেষ না হতেই মৌয়ের গালে আর একটা চড় পড়লো। আয়ান মৌয়ের বাহু দুটো খুব শক্ত করে ধরে বলল, তোর সাহস কি করে হয় আমাকে যেতে মানে করার? আমার আব্বু, আমি বকা শুনবো তাতে তোর কি? আর তুই বা কেন আমাকে আটকাবি? কোন অধিকারে? মৌ একটু ভয়ের গলায় বলল, একজন স্ত্রীর অধিকারে। আমাদের বিয়ে হয়েছে তাই আপনার এমন করা উচিত না। খবরদার, আমাকে শিক্ষা দিতে আসবি না। এ বলেই মৌকে এক ধাক্কা দেয়। মৌ পাশে থাকা সোফার সাথে জোরে বাড়ি খায়। এরপর আয়ান বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর মৌ কাঁদতে কাঁদতেই থাকে। কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে সে। সকালের আজানে আওয়াজে ঘুম ভাঙে মৌয়ের। সে তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নেয়। মোনাজাতে আল্লাহর কাছে অনেক কাঁদে সে।
একে তো কাল রাতে কান্না করতে করতে চোখ ফুলিয়ে গিয়েছে, আবার সকালে কেঁদে আরো অবস্থা খারাপ। নামাজ পড়ে ময়ের আয়নার সামনে গেল। সে নিজেকে দেখে আঁতকে উঠল। দুগালে আঙুলের হালকা ছাপ পড়ে গিয়েছে। সে চিন্তা করছে এটা সবার থেকে লুকাবে কিভাবে। সে বসে বসে চিন্তাই করে যাচ্ছে। কিছুক্ষণ দরজায় অহনা নক করলো। মৌ, আম্মু ডাকছে তোকে। মৌ আসছি, তুই যা। এরপর মৌ একটা শাড়ি পরে মাথায় ঘোমটা টানলো। শাড়ির আঁচল দিয়ে গাল দুটো এমন ভাবে ঢেকে রেখেছে যাতে থাপ্পড়ের দাগগুলো না দেখা যায়। মৌ গিয়ে আয়নার আম্মুর রুমে নক করলো। আসবো আন্টি? ভিতর থেকে জবাব এলো, আয় আয়, তুই আবার নক করছিস কেন? মৌ ভেতরে গিয়ে দেখলো সোফায় আয়নের আম্মু বসে আছে, আর তার পাশে ছোট একটা টুলে অহনা বসে আছে। আয়নের আব্বু সকালে হাঁটতে বের হয়েছে। মৌয়ের মাথায় ঘোমটা দেখে অহনা বলে উঠলো, কি রে মৌ, তুই কি এ বাড়িতে নতুন নাকি? ঘোমটা টেনে বসে আছিস কেন? ফুল ঘোমটাটা মাথা থেকে। মৌ আমতা আমতা করে বলল, আরে না, তেমন কিছু না। আমি তো আগে তোর বান্ধবী হিসেবে আসতাম, কিন্তু এখন তো এ বাড়ির বউ। ঘোমটা দিয়ে রেখেছি। আরে আম্মু বলল, আরে মেয়ের কাণ্ড দেখো, তোকে কি আমরা বলেছি এত বড় লম্বা ঘোমটা দিতে? আর তোর কি কোনো দেবর আছে নাকি যে এত বড় ঘোমটা দিয়ে আছিস? আমাদের সাথে তো আছিস। মৌ তো কোনো মতেই রাজি হচ্ছে না মাথার ওপর থেকে ঘোমটা সরাতে, কারণ এতে থাপ্পড়ের দাগগুলো দেখা যাবে। হঠাৎ মোহনা গিয়ে মৌয়ের মাথা থেকে ঘোমটাটা সরিয়ে দেয়। অহনা আর তার আম্মু এর গালের থাপ্পড়ের দাগ দেখে আঁতকে ওঠে। আয়নের আম্মু কাঁপা কাঁপা গলায় বলে, এসব আমার আয়ান করেছে। মৌ কি জবাব দেবে এর? সে মাথা নিচু করে ফেলে। আয়নের আম্মু তৎক্ষণাৎ অহনাকে বলে, এক্ষুনি গিয়ে তোর ভাইয়াকে ডেকে আন, এক্ষুনি। অহনা তাড়াতাড়ি গেলে আয়ানকে ডাকতে। এদিকে মৌ চুপচাপ বসে আছে, আর আয়ানের মা তো রাগে ফুঁসছে। তিনি ভাবতেই পারেনি তার ছেলে এমন কিছু করবে। আয়ান কিছুক্ষণ পর ঘুম ঘুম চোখ নিয়ে হাজির হলো। কি ব্যাপার আম্মু, এত সকালে ডেকেছো কেন? আম্মু হুট করে কিছু না বলে আয়নের গালে জোরে জোরে থাপ্পড় বসিয়ে দেয়। আয়ান তো পুরোই শক, কারণ তার আম্মু কখনো তাকে এভাবে মারেনি, খুব বড় রিজন ছাড়া। আর আজকের রিজনটা ছোটখাটো রিজন তো না। আয়ান বিস্ময় ভরা চোখে তার আম্মুর দিকে তাকিয়ে আছে। তোর সাহস কি করে হয় মৌয়ের গায়ে হাত তোলার? কে শিখিয়েছে তোকে এসব? আয়ান বলে ওঠে, আম্মু, মৌ আমি শিক্ষা দিয়েছি। ও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় কিভাবে, এটা জানার পরও যে আমি অন্য কাউকে ভালোবাসি? ও, তো তুই এজন্য মৌয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছিস ওই বেয়াদব মেয়ের জন্য? আম্মু, মোনা অনেক ভালো মেয়ে, এতে ওর তো কোনো দোষ নেই। অযথা ওকে বকছো কেন? ময়ের কোনো দোষ নেই, দু পরিবারের আর ওর নিজের সম্মান বাঁচানোর জন্য এসব করেছে। মৌ আর অহনা নীরব দর্শকের মতো সব দেখেছে। তাই বলে বিয়ে করে নিবে? কিছুদিন গেলেই সবাই ভুলে যেত এসব সামান্য ঘটনা। ভুলতো না রে, এ সমাজ মেয়েদের ওপর একটু ময়লা ফেলতে পারলেই খুশি হয়। আচ্ছা মৌ, না হয় মানা করেনি, কিন্তু তুই তো বলিসনি কেন? আম্মু, মৌ হলো মেয়ে, এ ঘটনায় আমার দিকে কোনো আঙুল উঠতো না, কিন্তু মৌয়ের দিকে আঙুল উঠতো, সবাই আঙুল উঠাতো। এ বলেই আয়ান সেখান থেকে রেগে হনহন করে বেরিয়ে আসে। আয়ান চলে যাওয়ার পর আয়ানের আম্মু হাঁটু গেড়ে বসে কান্না করতে থাকে। অহনা আর মৌয়ের ওপর পাশে বসে আছে। অহনা কি বলবে কিছু বুঝতে পারছে না। তার ভাইয়া যে এমন কিছু করবে তা সে আশাও করেনি। আয়ানের আম্মু মৌকে উদ্দেশ্য করে বলে, দেখ না মৌ, কি থেকে কি হয়ে গেল। আমি তো আমার ছেলেকে এমন শিক্ষা দিইনি, তাহলে এমন ব্যবহার কেন করলো ও? আন্টি, আপনি প্লিজ এত স্ট্রেস নেবেন না, আপনার বিপি লো হয়ে গেলে সমস্যা হবে। হ্যাঁ আম্মু, প্লিজ শান্ত হও। আন্টি একটা কথা, এই বিষয়টা আঙ্কেলকে বলবেন না প্লিজ। উনি জানতে পারলে আয়ন ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর আন্টি, তুমি এখন থেকে চিন্তা বাদ দাও। আয়ন ভাইয়াকে আমি সোজা করব। ওনার মাথা যদি ওই ভূত মনার ভূত না নামিয়েছি, তবে আমার নাম মৌ না। আয়নের আম্মু চোখের পানি মুছে হালকা হেসে বলল, ইনশাল্লাহ তুই পারবি। আমি আর অহনাকে সব রকম ভাবে সাহায্য করব তোকে। মৌ আয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলল, এই না হলে আমার আন্টি। আয়নের আম্মু হঠাৎ করে মৌয়ের মাথা হালকা মেরে বলে, এই মেয়ে, তোর সাহস কম না? মৌ অবাক হয়ে বলল, কি করলাম আমি? এই বোকা মেয়ে, কখনো কি শুনেছিস যে আম্মুকে আন্টি বলো? হুম,
ও, এবার বুঝলাম। আচ্ছা সরি, এখন থেকে আম্মু বলেই ডাকবো। এই বলে মৌ আম্মুকে জড়িয়ে ধরে। মৌ খেয়াল করলো অহনা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বসে আছে। কিরে, তোর কি হলো? কি আর হবে? আমাকে কেউ ভালোবাসে নাকি? আমি তো বসে বসে শুধু শাশুড়ি আর বৌমার ভালোবাসা দেখবো। হুঁ, ওরে আমার অহনা রে, বাবুটা রাগ করেছে। আসো আসো। তারপর অহনা গিয়ে তার আম্মুকে আর মৌকে জড়িয়ে ধরলো। এদিকে আয়ান তো রুমে এসে প্রচুর রেগে আছে। সে শাওয়ার নিয়ে বসে আছে, মৌয়ের জন্য ওয়েট করছে কখন সে আসবে রুমে আর একটা ঝাড়ি দেবে তাকে। মৌ রুমের দরজা খুলে যেই না ভেতরে ঢুকলো অমনি আয়ান তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। মৌ এ দেখে মনের কলিজা শুকিয়ে এলো। সে মনে মনে বলছে, আরে তুই না সেই ডায়লগ মারলি, আর এখন এই আয়নার সামনে নজর দেখেই ভয় পেয়ে গেলি? না না, এটা হতে দেওয়া যাবে না। বি বেফ্রো। আহান তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা আটকালো আর মৌকে দেওয়ালের সাথে চেপে ধরলো। এদিকে মৌয়ের অবস্থা তো নাজেহাল। তার ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। সে মনে মনে বলছে, আল্লাহ বাঁচাও, আমি কিভাবে এই মানুষটাকে লাইনে আনবো যে আমার কাছে আসলে আমার অবস্থা বড়টা বেজে যায়। এদিকে মৌয়ের অন্য এক ধরনের ভালো লাগা এই প্রথম আয়ান তার কাছে এসেছে, যদিও তা ছাড়ি দেওয়ার জন্য, কিন্তু সে তো আর জানে না আয়ান এতক্ষণ ধরে মৌকে পর্যবেক্ষণ করছিল। মৌয়ের কাছে এসে তারও আজব এক ধরনের অনুভূতি কাজ করছে। মৌয়ের ভয়ে কাঁপাকাঁপি দেখে সে আনমনে হেসে দেয়। সে যে মৌকে বকা দিবে সে কথাও বেমালুম ভুলে গিয়েছে সে। সে তো এখন মৌকে দেখতে ব্যস্ত। হঠাৎ আয়ানের ফোন বেজে ওঠে। সে কিছুটা চমকে উঠে আর মৌকে ছেড়ে দেয়। বলে যায়, তোকে আমি পরে দেখে নিব। মৌ। মৌ তো হাঁপ ছেড়ে বাঁচলো। উফ, বাঁচলাম বাবা, এতক্ষণে যে ভয় লাগছিল। কিন্তু আয়নার আমাকে এভাবে কেন ধরলো? কিন্তু কি করতে চাইছিল সে? এ কথা বলতে বলতে তার ভ্রু কুঞ্চিত হলো। এদিকে আয়ান যে রেডি হয়ে কখন রুম থেকে বের হয়ে গিয়েছে তাও জানা নেই তার। মৌ তো ভাবনার জগতে থাকতে সেই ভালোবাসে, এটা তার খুব পছন্দ। ব্রেকফাস্ট করার পর মৌ আর অহনা রুমে গিয়ে বসলো। উদ্দেশ্য তাদের সব ভুলে গিয়ে গল্প করা। এই দুজন প্রচুর গল্প করতে পারে। মৌ আর অহনা গল্প করছে, এর মধ্যে হঠাৎ মৌয়ের ফোন আসলো। তার ভাইয়া ফোন করেছে। আসসালাম আলাইকুম আমার ছোটমণি, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সব ঠিকঠাক আছে তো? মানে আয়ান ভালো ব্যবহার করছে তো? না চাইতেও মৌ তার ভাইয়াকে মিথ্যে বলল। সে তার ভাইয়ার কাছে মোটামুটি সব শেয়ার করে। সে যে আয়ানকে পছন্দ করত এটা তার ভাইয়া কিছুটা জানতো। ভাইয়া, সব ঠিক আছে। আচ্ছা আব্বু আম্মু কি এখনো আমার উপর রেগে আছে? অল্প একটু, ধীরে ধীরে রাগ কমে যাবে। তুই টেনশন করিস না। মৌ আর মাহাতো বেশি কিছুক্ষণ কথা বলার পর ফোন রাখলো। এদিকে মৌয়ের হাত পা কেমন যেন ব্যথা করছে কিছুক্ষণ আগের থেকে। বিকেলের দিকেও তার ব্যথা ছিল, কিন্তু সে গুরুত্ব দেয়নি। সন্ধ্যার পর ব্যথা আরো বেড়ে গেল। সে অনুভব করছে যে তার গা বেশ গরম হয়ে গিয়েছে। এদিকে অহনা মৌ আর আয়নের রুমে আসলো। মৌ এসে সাথে আড্ডা দিবে, কিন্তু সে এসে দেখে মৌ হাত পা গুছিয়ে শুয়ে আছে। অহনা কিছুটা অবাক হলো এমন দেখে। সে গিয়ে মৌয়ের গায়ে যেই না হাত রাখলো অনুভব করলো যে মৌয়ের গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। সে সাথে সাথে গিয়ে তার আম্মুকে ডেকে আনলো। তিনি অবস্থা বুঝতে পেরে জলপট্টির ব্যবস্থা করে। এত জলপট্টি করেও মৌয়ের জ্বর কমলো না। আয়নের আম্মু মৌয়ের জন্য খাবার আনতে গেল। খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিবে, কিন্তু মৌ কোনো মতে ওষুধ খাবে না। অতি কষ্টে তাকে খাবার খাওয়ানো হলো। খাবার খাওয়ানো গেলে ওষুধ খাওয়ানোতে সম্পূর্ণ বিফল হলো। অহনা সেই সন্ধ্যা থেকে মৌয়ের পাশে বসে আছে, যদি কিছু লাগে। রাত ৯টার দিকে আয়ন অফিস থেকে ফিরল। সে এসে দেখলো অহনা বসে বসে ঝিমোচ্ছে আর মৌ ঘুমিয়ে আছে। সে গিয়ে অহনাকে হালকা ধাক্কা দিল। এতে অহনা জেগে উঠল। কিরে, এখানে এভাবে ঘুমোচ্ছিস তুই? যা নিজের রুমে যা। আরে ভাইয়া, দেখো না মৌয়ের সে কি জ্বর, সে সন্ধ্যা থেকে এমন অবস্থা। আয়নের মুখ কিছুটা চিন্তিত দেখালো। সে কিছুক্ষণ ভেবে বলল, তুই রুমে গিয়ে ঘুমাতো, আমি দেখবো নে। অহনা কিছুটা অবাক হলো। শিওর তো ভাইয়া? আরে হ্যাঁ শিওর। আরে শোনো ভাইয়া, মৌয়ের কিন্তু ওষুধ খায়নি, পারলে ওষুধ খাইয়ে দিও। হুম। অহনা চলে যেতেই আয়ান ফ্রেশ হয়ে ময়ের পাশে বসলো। মাথায় হাত রেখে সে কিছুটা ভয় পেল, কারণ ময়ের শরীর খুব গরম হয়ে আছে জ্বরের জন্য। আয়ান মৌকে জোর করে ওষুধ খাওয়ালো।
খাওয়ানোর জন্য অনেক কষ্ট করে ওষুধ খাওয়াতে হলো। এদিকে মৌ না ঘুমিয়ে আজব আজব কথা বলছে জ্বরের করে, যা শুনে আয়ান না চাইতেও হেসে দিল। অহনা রে, শোন না, তোর ভাইয়া এমন কেন রে? খুব পচা একটা মানুষ। আয়ান এতক্ষণে বুঝতে পারলো মৌ সবকিছু তাকে অহনা ভেবে বলছিল। ওই অহনা, কথা বলিস না কেন রে? দেখ না, তোর ভাইয়া এমন মেরেছে আমাকে, জ্বর এসে গিয়েছে। ময়ের মুখে এই কথা শুনে আয়নের নিজেকে অনেক অপরাধী মনে হলো। অহনা রে, তোর ভাইয়াকে আমি অনেক ভালো মনে করতাম জানিস। ভাবতাম যে এত ভালো মানুষও হয়, কিন্তু আজ তো একটা বজ্জাত। 28 বছরের খাট্টাস সে। কি পেয়েছি কি মনের মধ্যে হুম। মেয়েটা আমার একটু সুবিধার মনে হয় না। কিন্তু তুই টেনশন নিস না, দেখিস তোর ভাইয়া আমাকে অনেক ভালোবাসবে। অনেক, অনেক, অনেক। এই বলতে বলতেই ঘুমিয়ে পড়ে মৌ। আয়ান তার কথাগুলো একটু ভাবলো, কিন্তু পরেক্ষণে নিজের মনকে বলল, কে এই মেহু? আমি ওকে কোনোদিনও ভালোবাসবো না। আমি তো মনাকে ভালোবাসি। এরপর আয়ান এসে শুয়ে পড়ে। আর আগে সে ময়ের কপালে হাত দিয়ে দেখে এখন জ্বর কেমন আছে। সে বুঝতে পারলো জ্বর অনেকটাই কমে এসেছে। সকালে ময়ের ঘুম ভাঙার পর সে দেখলো আয়ানের অনেকটাই কাছে চলে এসেছে। সে তাড়াতাড়ি উঠে গেল। নিচে এসে সে আয়ানের আম্মুকে নাস্তা বানাতে সাহায্য করলো। আজকে সে ভেবেছে কলেজে যাবে। 3-4 দিনের বেশি কলেজে যায় না। অহনাকে বলল কলেজে যাওয়ার কথা। অহনাও রাজি হয়ে গেল, কারণ এই কয়দিনে সেও কলেজে যায়নি। তারা দুজন নাস্তা করে কলেজে চলে গেল, আর আয়ান অফিসে। কলেজের ক্লাস শেষে অহনা আর মৌ বসে আছে। জানিস, তোর কালকে সে কি জ্বর! আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত আবার হসপিটালে না ভর্তি করাতে হয় তোকে। এই না না, হসপিটাল না। আমার এই জায়গাটার নাম শুনলে কেমন জানি বিরক্ত লাগে। এদের কথার মাঝেই টপকে পড়ল তুহিন। এই ছেলেটা ময়ের পিছু পড়ে আছে বিগত প্রায় 2 মাস যাবৎ। ছেলেটা খুব বেয়াদব। মেয়েদের টিজ করায় যেন এর ওয়ান অ্যান্ড অনলি দায়িত্ব কর্তব্য। হ্যালো গার্লস, কেমন আছো? অহনার মৌয়ের অনিচ্ছা সত্ত্বেও জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো। কি করো তোমরা? অহনা জবাব দিল, কানা নাকি? দেখছেন বসে আছি, তাও জিজ্ঞেস করছেন কি করি? ও সরি সরি। মৌ বলল, এই অহনা চল তো, আমার বাসায় অনেক কাজ আছে। হুম চল, আমারও কাজ আছে। এই বলে অহনা আর মৌ চলে আসলো সেখান থেকে। আর তুহিন মনে মনে বলছে, মৌ ম্যাডাম, আমি তোমাকে নিজের করে ছাড়বো দেখবো। বিকেলে মৌ বারান্দায় বসে আছে, গভীর চিন্তায় ডুবে আছে সে। সে ভাবছে কিভাবে আয়নকে লাইনে আনা যায়, কিভাবে নিজের প্রতি ভালোবাসা জাগানো যায়। এর মধ্যে অহনা এসে হাজির। কিরে বুনু, কি করিস একা একা? কি ভাবছিস এত? ভাবছি তো অনেক কিছুই, কিন্তু তুই হঠাৎ এখানে কেন? পড়ছিলি না তুই? হুম, কিন্তু জানিস হঠাৎ করে সেদিনের কথাই মাথায় ঘুরছে। ভাবছি মানুষ একটু থেকে একটু হলে কত কিছু ভেবে নেয়। ঠিক বলেছিস। এবার আসি, সেদিন আসলে কি হয়েছিল যে আয়ান আর মৌকে বিয়ে দিয়ে দেওয়া হয়? মৌ যেহেতু অর্ণার বেস্ট ফ্রেন্ড, তাই মৌ মাঝে মধ্যেই তাদের বাসায় আসে। এ পর্যন্ত অহনা, ময়ের, আয়ান তিনজন মিলে একসাথে বাইরে গিয়েছে 2 বার। কিন্তু এই যাওয়াটা অনেকেরই সহ্য হয়নি। তার মৌ আর আয়ানকে কিছুটা খারাপ চোখে দেখতো। একদিন অহনা আয়ানকে বলে যে তার প্রমোশনের জন্য ট্রিট দিতে। যেহেতু অহনা তার মৌয়ের বেস্ট ফ্রেন্ড, তাই অহনা জিদ করে মৌকেই নিয়ে যায়। আয়ান আর মৌ অহনাকে নিয়ে ফুচকা খেত। রাস্তার পাশে দাঁড়িয়ে অহনা আর মৌ ফুচকা খাচ্ছে। তারা দুজনেই মুখ বাঁধে বলে পিছন ফিরে ফুচকা খাচ্ছে। এর মধ্যে হঠাৎ অহনার ফোন আসলো। সে ফোন রিসিভ করে কথা বলার জন্য এক সাইডে আসলো। এইদিকে মৌ আর আয়ান একা একা দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে দুজন আন্টি যাচ্ছিল। ওনারা আয়ানদের বাসার আশেপাশেই থাকে। ওনাদের আবার মৌয়ের এতবার আয়ানদের বাসায় যাওয়া সহ্য হতো না। ওনারা দুজন আয়ান আর মৌকে ফুচকা স্টলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, দেখো দেখি আজকালকার মেয়েদের অবস্থা, বান্ধবীর ভাইয়ের সাথে ফুচকা খেতে এসছে। হুঁ। আর একজন বলে উঠলো, ছেলেটারও দেখি লাজ লজ্জা শরম নাই, নিজের বোনের বান্ধবীর সাথে কিসের এত মেলামেশা? এই কথাটা আয়ানের কানে পৌঁছে, কিন্তু সে কিছু বলে না, কারণ এদেরকে বলেও চুপ করানো সম্ভব না। এরা বলেই যাবে সব সময়। 4 দিন পরে মৌ আর অহনা বাসায় আসে কেমিস্ট্রি বোঝার জন্য। আয়ান আবার খুব ভালো কেমিস্ট্রি পারে, তাই অহনার যে কোনো কেমিস্ট্রির প্রবলেম সলভ করে দেয়। মৌ মাঝে মাঝে কিছু প্রবলেম বুঝে নেয়, সেদিনও এই কারণে এসেছিল সে।
মৌ অহনাকে জিজ্ঞেস করে যে আয়ান কোথায়। সে বলে আয়ান ছাদে আছে। মৌ ছাদে যায়, দেখে আয়ান ফোনে যেন কার সাথে কথা বলছে। আয়ান ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল কেমিস্ট্রির, একটু বুঝিয়ে দিবেন? আয়ান ফোন রেখে বলে যে আচ্ছা আয়, একবারই কিন্তু বুঝাবো। ঠিক আছে। এরপর আয়ান মৌকে তার পাশে বসতে বলে। প্রথমে মৌ এতে ইতস্তত বোধ করে, কিন্তু আয়ানের অনেকবার বলার পরও চাওয়া সত্ত্বেও সে বসে। এসব আবার দেখছিলেন সেদিনকার সেই আন্টিটা। ওনাদের বাসার ছাদ থেকে আয়ানদের বাসার ছাদ দেখা যায়। এসব দেখে ওই আন্টিটার খুব রাগ হয়ে যায়। মৌ কিছুক্ষণ পর বাসায় চলে যায়। বিকালের ওই আন্টিটা আয়ানদের বাসায় আসে। সেদিন শুক্রবার থাকায় সবাই বাসায় ছিল। আয়ানের আম্মু ওনাকে দেখে কিছুটা অবাক হয়। আয়ানের আম্মু, আরে ভাবি, আপনি হঠাৎ কি মনে করে? আন্টি, হুম, আপনার মেয়ের বান্ধবী আর পরিবারকে ডাকুন, কিছু কথা আছে। কি কথা? আসলেই বুঝতে পারবেন। তারপর আয়ানের আম্মু মৌ আর তার ফ্যামিলিকে ডাকে। 10 মিনিটের মধ্যেই তারা পৌঁছে যায়। আন্টি, এই তো মেয়ে চলে এসেছে। এর মধ্যে আয়ান, অহনা আর তাদের আব্বু নিচে যায়। মৌ, কি কথা বলবেন আন্টি? বলছি কি, বাবা মা কি কিছু শিক্ষা দেয়নি তোমাকে? অবাক হয় মৌ। কি বলছেন এসব আপনি? আন্টি, বান্ধবীর ভাইয়ের সাথে যে রং ঢং করো তাতে খারাপ লাগে না? মাহাতো, মুখ সামলে কথা বলুন, কি সব উল্টোপাল্টা কথা বলতেছেন? ঠিকই বলছি। একদিন দেখি ফুচকা খেতে বের হয়ে আর একদিন ছাদে বসে গল্প করছে। আপনি যা ভাবছেন এমন কিছুই না। আয়ান, তো তেমন কি শুনি? তোমাদের এসব কাজ দেখে আমাদের ছেলে মেয়েরা তো বিগড়ে যাবে। মৌ এসব শুনে নীরবে চোখের জল ফেলছে। সে ভাবতেও পারেনি এমন কিছু হয়ে যাবে। সে তো আয়ান ভাইয়ের সাথে কখনোই ওভাবে মেশেওনি, যেমনটা এই আন্টি বলছে। এদিকে মৌয়ের মা বাবা এসব শুনে হতবাক। তারা তাদের মেয়েকে বিশ্বাস করে, কিন্তু বাইরের মানুষ এসব বদনাম শুনে তারা মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এই আন্টিটা এই সেই অনেক কথা শোনাচ্ছে। মৌ কেঁদেই চলেছে, আর আয়ান রাগে যেন ফেটে যাচ্ছে। বয়সে বড় দেখে কিছু না বলে চুপ করে সব সইছে সে। হঠাৎ করে আয়ানের আম্মু বলে উঠল, ওরা দুজন বিবাহিত। এ কথা শুনে চরম অবাক হয়ে উঠল সবাই। কেউ ভাবতেই পারেনি উনি এমন কথা বলবেন। আয়ানের আম্মু অনেকক্ষণ ধরে চুপ ছিলেন। তিনি ভাবছিলেন কিভাবে এনার মুখটা বন্ধ করা যায়। তিনি অনেক ভেবেচিন্তে এই কথাটা বলছেন। আয়ান আর মৌ যে বিবাহিত, এর কথা শুনে আন্টির মুখে লেগে যায় তালা। আর কোনো কথা মুখ দিয়ে বের করতে পারছে না। আয়ানের আম্মু, কি হলো ভাবি? চুপ হয়ে গেলে কেন? কত কিছুই তো বলছিলেন আপনি। এখন বলুন দেখি। আমার জানা মতে বিবাহিত কোনো ছেলে মেয়ে এভাবে ঘুরলে, গল্প করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনার। আন্টি আমতা আমতা করে বলে, কও মানবো না যে এরা বিবাহিত। আয়নের আম্মু, আমি বলছি, আর আমাদের পরিবারের সবাই মানে। আর কি দরকার? আর বিয়ের রেজিস্ট্রি পেপার আছে, কিন্তু সেটা আপনাকে দেখানোর ইচ্ছা নেই। সবাই অবাক হয়ে শুধু আয়ানের আম্মুর কথা শুনছে। আন্টি, ওরা বিবাহিত হয়ে থাকলে আপনি এতক্ষণ চুপ কেন ছিলেন? আর এদের বিবাহের কথা সমাজের কেউ জানে না তো। আয়নের আম্মু দেখতে চাচ্ছিলেন যে আপনি আসলে কোন পর্যায়ে চিন্তা ভাবনা করেন। একটা ছেলে মেয়ে যে দুদিন আলাদা দেখছেন, তাতেই আপনি এমন ভেবে নিলেন। আপনার উচিত ছিল এত কিছু বলার আগে আসল ঘটনা জানার, কিন্তু আপনি কিছু না ভেবেই এত কিছু বলে ফেললেন। এবার আপনাকে বলি আসলে কি হয়েছিল। আপনি যেদিন ওদের দুজনকে বাইরে দেখলেন, সেদিন আসলে দুজন ছিল না, ওরা তিনজন ছিল। আপনি একটু ভালোভাবে দেখলেও ওনাকে দেখতে পেতেন। আর ছাদে গল্প করার সময় বলেছিলেন তো, তখন আসলে মৌ আয়নের কাছে পড়া বুঝতে গিয়েছিল। পড়া শেষ হলে চলে এসেছে, ব্যাস এইটুখানি। অথচ না বুঝে না জেনে কত কিছু বানিয়ে বলে দিলেন আপনি। আর বিয়ের কথা কেউ জানে না, কারণ আমি বলিনি। মৌয়ের পরীক্ষা শেষে অনুষ্ঠান করে ওকে বাড়িতে আনতাম। আন্টি লজ্জায় মাথা নিচু করে আছে। আয়নের আম্মু, আমার মনে হয় আপনার সব জানা হয়ে গিয়েছে। আপনি যেতে পারেন এখন। উনি যাওয়ার সাথে সাথে সবাই আয়নের আম্মুর দিকে ঘুরে তাকালো। সবার চোখে মুখে হাজারো প্রশ্ন। আয়ন, আম্মু, তুমি এসব কি বললা এই আন্টিকে? আমাদের বিয়ে কবে হলো? আয়নের আম্মু, হয়নি তো হয়ে যাবে, আর আজকেই হবে। আয়ন, আম্মু তুমি ঠিক আছো তো? কিসব বলছো? তোমার আম্মু যা বলছে ঠিকই বলছে। আয়নের আব্বু, তোমার আম্মু সঠিক সময় সঠিক ডিসিশন নিয়েছে। আয়ান, এটা কোন দিক দিয়ে ডিসিশন সঠিক? অন্য কাউকে ভালোবাসি আমি। আয়নের আম্মু, সবার সম্মান বাঁচানোর জন্য আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে। সমাজের কেউ তোদেরকে ভালো চোখে দেখতো না। যদিও কিছু করিসনি তোরা, কিন্তু উনি সবার কাছে তাই বলে বেড়াতো, যা উনি নিজে দেখছেন।
কিন্তু তোরা দুজন স্বামী স্ত্রী এটা জানার পর উনি এমন কিছুই বলতে পারবে না। আয়নের আম্মু হুম। আর এমনিতেও আমি আর তোর মা ভেবেছিলাম ময়ের পরীক্ষার ওদের বাসায় তোর জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাব। আর আমাদের দুজনেরই মৌকে আগে থেকে ভালো লাগতো। আয়নের আব্বু ময়ের আব্বুর উদ্দেশ্য করে বলল, কি রেজওয়ান সাহেব, ঠিক আছে তো আমাদের ডিসিশন? ময়ের আব্বু, জি হ্যাঁ ঠিক আছে, আমাদেরও মনে হয় এমন কিছুই ভালো হবে। এরপর এই রাতেই কাজী সাহেবকে ডেকে বিয়ে পড়ানো হয়। মৌ কিছু বলেনি, কারণ সেসব কিছু শোনার মতো অনেক স্টেজ ছিল। আর আয়ান মানা করেছে, কিন্তু তার কথা কেউ শোনেনি। বর্তমানে আয়ান অহনাকে ফোন দেয়, অফিস থেকে আসার সময় ফোন দিতে বলেছিল সে। আসলে না, আমার খুব চকলেট খেতে ইচ্ছা করছে, নিয়ে আসিস ভাইয়া। আর হ্যাঁ শোন, সবই ডাবল আনিস। ডাবল কেন? আমি তো খাই না। তোর জন্য কে আনতে বলেছে? আমি তো ময়ের কথা বলছি। তুই কি ভুলে গিয়েছিস নাকি তোর বাসায় একটা বউ আছে? ও হ্যাঁ তো, আচ্ছা আনবো নে। এ বলে আয়ান ফোন রেখে দিল। মৌ বলল, অহনা শোন না, আমার না খুব রান্না করতে ইচ্ছা করছে। আমাকে বললে আজকে রাতের রান্নাটা আমি করি। আমাকে রাজি হবে না? আরে হবে, চল তো আগে গিয়ে বলি রান্নার কথা। তারপর তারা গিয়ে আয়নার আম্মুকে রান্নার কথা বলল। প্রথমে আয়নার আম্মু কিছুতে রাজি হলো না, পরে তো জোরাজুরিতে রাজি হলো। মৌ আর রহমানা দুজন মিলে রাতের খাবার রান্না করলো। রান্না করে এসে তারা রুমে বসে আছে। এই সময় আয়ান অফিস থেকে আসলো, তাকে দেখে অহনা বলে উঠলো, ভাইয়া চকলেট এনেছিস? হুম এনে। তারপর আয়ান মৌ আর অহনার দিকে একটা বক্স এগিয়ে দেয়। ওয়াশরুমে চলে গেল তারপর ফ্রেশ হওয়ার জন্য। অহনার মৌ মনের সুখে চকলেট খাচ্ছে। হঠাৎ মৌ বলে উঠলো, জানিস অহনা, আমার না তোর ভাইয়াকে এখন খুব জ্বালাতে ইচ্ছা করছে। আমারও ইচ্ছা করছে। মৌ অহনার সম্মতি পেয়ে কাজ শুরু করলো। সে চকলেট খেয়ে খোসাগুলো সব বিছানায় ফেলতে লাগলো। তার দেখা দেখি অহনা তাই করলো। এদিকে আয়নের ওয়াশরুম থেকে বের হওয়ার আওয়াজ শুনে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। আয়ন রুমে এসে পুরো অবাক, পুরো বিছানায় চকলেটের খোসা দিয়ে ভরা। এসব দেখে তার চরম রাগ হতে লাগলো, কারণ সে বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ। এসব ময়লা যেখানে সেখানে ফেলা তার সহ্য হয় না। সে জোরে জোরে অহনাকে ডাকতে লাগলো, কিন্তু ওইদিকে অহনা কোনো জবাব নিচ্ছে না। মৌ আর অহনা তো নিচে এসে আয়নের ডাক শুনে হাসতে হাসতে অবস্থা শেষ। তারা কোনো রকমে হাসি থামাতে পারছে না। আয়নের আম্মু টেবিলের খাবার রেডি করছিল। তাদের দুজনের হাসি দেখে উনি বললেন, কিরে এভাবে হঠাৎ পাগলের মতো হাসছিস কেন? অহনা বলল, তোমার ছেলেকে একটু জ্বালাচ্ছিলাম আর কি, সেই মজা লাগছে আমার। আহারে আমার ছেলেটা তোদের অত্যাচারে পাগল হয়ে যাবে। এদিকে আয়ান রাগে রাগে সিঁড়ি দিয়ে নামছে। তাকে দেখে অহনা আর মৌ দৌড়ে রান্নাঘরে গেল। খাবার সময় সবাই একসাথে বসে খাবার খাচ্ছে। আয়ান বলল, আচ্ছা আজকে খাবারের টেস্ট একটু আলাদা লাগছে, ব্যাপার কি? আয়ানের আম্মু, আজকে মৌ আর অহনা মিলে রান্না করেছে। ও তো দুই সুপার স্পেশাল রাঁধুনি রান্না করেছে আজকে, বেশ ভালোই রান্না করেছে। মৌ খেতে খেতে আয়নার দিকে মাছের বাটি এগিয়ে দিয়ে বলল, আরে আয়ান তুমি তো এটা খাওনি, এটা নাও, অনেক মজা হয়েছে। এই কথা শুনে আয়ান বিষম খেলো, কারণ এর আগে মৌ আয়ানকে আয়ান ভাইয়া বলে ডাকতো, আর আপনি বলে সম্বোধন করতো, কখনো তুমি বলেনি। আয়ানের অবস্থা দেখে সবাই মুখ টিপে হেসে যাচ্ছে। আয়ান তো বেশ লজ্জা পেয়েছে। সবাই খাওয়া দাওয়া করে যার রুমে চলে গেল। মৌ রুমে যাচ্ছিল, তখন অহনার ডাক দিয়ে বলল, আই এম প্রাউড অফ ইউ মাই জান, যা দিয়েছিস না আজকে ভাইয়াকে, আমার তো সেই মজা লেগেছে তখন। থ্যাঙ্কস মেডি জান, কিন্তু এটা তো কিছুই না, এখনো অনেক কিছু বাকি আছে। আমার কথা মনে থাকে না, তাই না? আমাকে ভুলে যাওয়া, তাই না? কিন্তু এখন থেকে সবসময় শুধু আমি তার মনে থাকবো আর ঘুরে বেড়াবো। এই বলে মৌ একটা চোখ টিপে দিয়ে চলে যায়। রুমে এসে মৌ দেখে যে আয়ান গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে। আহারে বেচারার মনে হয় হালকা শীত লাগছে, কাঁথাটা গায়ে দিয়ে দিই। এরপর মৌ আয়ানের গায়ে কাঁথাটা দিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে মৌ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সে নিচে গিয়ে আয়নের আম্মুকে নাস্তা বানাতে হেল্প করলো। এদিকে আয়ান ঘুম থেকে উঠে শাওয়ার নিতে গেল। শাওয়ার নিয়ে সে বের হলো। কে বলি অমনি মৌ রুমে ঢুকলো। মৌ রুমে এসেছিল ফোন নিতে। সে দেখলো আয়ান শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আছে। ছি, আমি কি দেখলাম, এভাবে কেউ রুমে থাকে? এই বলে পিছনে ফিরে দাঁড়িয়ে রইল। আয়ান তো এসব দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, তুই এভাবে আমার রুমে লক না করে ঢুকেছিস? এটা আমার রুম, আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমার রুমে থাকবো, তুই বলার কে? হ্যাঁ। এসব শুনে ময়ের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ করে সামনে ঘুরলো, ধীরে ধীরে আয়নার দিকে এগোতে লাগলো।
আয়ন তো এসব দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে ভেবে পাচ্ছে না মৌ আসলে কি করতে যাচ্ছে। মৌ এগোতে এগোতে বলল, এটা শুধু তোমার রুম না মিস্টার আয়ান, এটা আমারও রুম। বিয়ে করে এনেছো আমায়, তোমার সবকিছুর ওপর আমার অধিকার আছে, এমনকি তোমার শরীরের ওপরও। এতক্ষণে মৌ আয়ানের একদম কাছে চলে এসেছে। আয়ান কিছু বলতে যাবে তার আগেই মৌ আর আঙুল আয়ানের ঠোঁটের ওপর রাখে আর বলে, হুশ, একটা কথাও না। জানো, তোমার এই বডি দেখে না আমার একটা গান মনে আসছে, পুরনো একটা গান। আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করেছি। এই বলে মৌ হালকা কণ্ঠে গান ধরলো, পড়ে না চোখের পলক কি তোমার বডি চলো, দোহাই লাগে বডিটা তোমার, একটু শার্টে ঢাকো, আমি জান হারাবো, মরে যাবো, বাঁচতে পারবো না গো। এ গান সময় মৌ অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছিল। আমি নিজেই চরম হাসি পাচ্ছিল গানটা লেখার সময়। কেউ গানটা খারাপ মাইন্ডে নেবেন না প্লিজ, জাস্ট মজার জন্য বানালাম। মৌ তো মনে মনে হেসেই যাচ্ছে। একে তো আয়নের মুখের অবস্থা দেখে আর গানের কথা মনে পড়ে। আয়নের অবস্থা তো নাজেহাল, ঘাম ছুটছে তার। কোনোদিনও কোনো মেয়ের এতটা কাছে আসেনি। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। মৌ আয়নের কাছে থেকে গিয়ে একটা শার্ট এনে আয়নের মুখের ওপর মেরে বলল, তাড়াতাড়ি নিচে আসো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এ বলে মৌ সেখান থেকে চলে আসলো। এই ডেঞ্জারাস মেয়ে রে বাবা, এত সাহসের, আমার এত কাছে আসলো, আমার ঘামই ছুটে গেল। আর এ মেয়ের তো ভাবভঙ্গির কোনো পরিবর্তনই দেখলাম না। এ বলে আয়ন রেডি হয়ে নিল। আর মৌ তো নিচে এসে হাঁপাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আজ আমি এত সাহস পেলাম কিভাবে? আয়নের কত কাছে ছিলাম আমি, তখন বেশি ভয় না লাগলেও এখন তো ভয় কেন লাগছে? হার্টবিট এত বেড়ে যাচ্ছে, আল্লাহ। পরের পর্ব শুনলে আপনারা হাসতে হাসতে গাল ব্যথা হয়ে যাবে। তো শুনতে হলে অবশ্যই সাথে থাকবেন।